আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক। ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটি আমাদের বিপিএ ফার্স্ট ইয়ার থেকে এমবিএ প্রিলিমিনারিতে প্রত্যেক ইয়ারে রয়েছে। অর্থাৎ বিপিএ ফার্স্ট ইয়ার বা বিবিএস ফার্স্ট ইয়ারে রয়েছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে, বিবিএ সেকেন্ড ইয়ার রয়েছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে, বিবিএ থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে রয়েছে, বিবিএ ফোর্থ ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে রয়েছে, এমবিএ প্রিলিমিনারিতে বিজনেস ফাইন্যান্সে রয়েছে। তাহলে এই চ্যাপ্টারটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই চ্যাপ্টারটি ভিডিওগুলো আমাদের ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। তা আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করা হবে। সবাই চ্যাপ্টারটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুব সহজেই দেখে নিতে পারেন। এবং এই শিটের পিডিএফ কপিটি প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে পিডিএফ কপিটি সংগ্রহ করতে পারেন। এই 1 নম্বর ম্যাথটা পারলে ক্যাপিটাল বাজেটিং এর প্রায় 80% ম্যাথ শেষ হয়ে যাবে। তাহলে সবাই আমরা এই 1 নম্বর ম্যাথটি ভালোভাবে খেয়াল করব। দেখেন, প্রবলেম অন এ কোম্পানি is considering an investment proposal which require an initial cash outlay. ক্যাশ আউটলি এটা হচ্ছে ক্যাশ আউটলি এটা হচ্ছে আমাদের এনসিও। এনসিওর মান দেওয়া রয়েছে আমাদের 50,000 টাকা। দ্য ইনভেস্টমেন্ট উইল হ্যাভ লাইফ 5 ইয়ার। এই বিনিয়োগের আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। দ্য প্রজেক্ট উইল হ্যাভ নো সেল বেস ভ্যালু। এই বিনিয়োগের অর্থাৎ এই বিনিয়োগের কখনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। দ্য কোম্পানি ইউজ স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশন। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করতে হবে। দ্য কোম্পানি ট্যাক্স রেট 40%। ট্যাক্স রেট দেওয়া আছে 40%। এস্টিমেটেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। তাহলে আমরা বলছিলাম একটা ম্যাচ শুরু করার জন্য সিএফবিটি। আমাদের যে প্রাথমিক নিয়মগুলো, একটা ম্যাচ শুরু করার জন্য আমাদের প্রাথমিক নিয়ম হচ্ছে চার চার জায়গায় থেকে আমাদের ম্যাথটা শুরু হতে পারে। তাহলে আমাদের এই প্রতিটি অঙ্ক শুরু করার প্রাথমিক নিয়ম নাই সিএফবিটি থেকে শুরু হবে, না হলে ইবিটি থেকে শুরু হবে, না হলে ইএটি, না হলে সিএফএটি। এই 4টা নিয়মই আমাদের এখানে শীটের সাথে লিখে দেওয়া আছে। তাহলে আজকের অঙ্কে আমাদের কি ট্যাক্স রেট দেওয়া ছিল, ট্যাক্স রেট দেওয়া আছে, তার মানে আমি ম্যাথটা সিএফবিটি থেকে শুরু করব। আর সিএফবিটি থেকে প্রত্যেকটা ম্যাথই আমাদের সিএফএটি তে আসতে হবে। যেখান থেকে শুরু হবে আমার প্রত্যেকটা ম্যাথের জন্য সিএফএটি তে আসতে হবে। সিএফবিটি থেকে সিএফএটি তে আসার জন্য আমাদের যে ঘরগুলো, এই যে ঘরটা একটু আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। সিএফবিটি থেকে সিএফএটি তে আসার ঘর, 1 নম্বর হচ্ছে ইয়ার, তারপরে সিএফবিটি, তারপরে ডেপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স, ইএটি। আর এই ডেপ্রিসিয়েশনটা আমরা না দিলে চলবে, এটা কমন নিতে পারি। আর এখানে হচ্ছে আমাদের সিএফএটি। তাহলে আমাদের কয়টা গল লাগবে? এখানে হচ্ছে আমরা যদি ডেপ্রিসিয়েশন 2বার ইউজ করি, ডেপ্রিসিয়েশন 2বার ইউজ করলে আমাদের গল লাগবে হচ্ছে 8টি। আর ডেপ্রিসিয়েশন যদি আমরা একবার ইউজ করি তাহলে লাগবে হচ্ছে 7টি। তাহলে সিএফবিটি থেকে যদি অঙ্কটা শুরু হয়, তাহলে ডেপ্রিসিয়েশন আমরা একবার ইউজ করব, ডাবল ইউজ করব না। তাহলে একবার ইউজ করলে আমাদের গড় হবে 7টি, এটা মনে রাখবেন। সিএফবিটি থেকে সিএফএটি নির্ণয় করার জন্য কলাম হবে 8টি বা 7টি। তাহলে তো একটা কলাম আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা ফিক্সড করে দিলাম 7টি। তাহলে সবাই এখন মনে রাখবেন, সিএফবিটি থেকে যদি ম্যাথ শুরু হয় তাহলে আমাদের সিএফএটি পর্যন্ত আসার জন্য কলাম দিতে হবে 7টি। এই 7টি কলাম একটু মনে রাখবেন। এরপরে হচ্ছে আমাদের অঙ্ক শুরু করার আরো কিছু দ্বিতীয় ধাপ হচ্ছে কি করতে হবে, ওয়ার্কিং প্রয়োজন হলে ওয়ার্কিং করতে হবে। তাহলে ওয়ার্কিং কি কি করতে হবে? একটা হচ্ছে এনসিও। যদি এনসিও প্রয়োজন হয় তাহলে এনসিও বের করতে হবে। এই তথ্যগুলো আমাদের দেওয়া থাকিলে, তাহলে আমাদের তো আজকের অঙ্কে এনসিও সরাসরি দেওয়া আছে, তাহলে এনসিওর ওয়ার্কিংটা আমার দরকার নেই। তাহলে সেকেন্ড যে কাজটা, ডেপ্রিসিয়েশন বের করতে হবে। তাহলে আমাদের এই অঙ্কে ডেপ্রিসিয়েশন দরকার আছে, ডেপ্রিসিয়েশন আমার এই অঙ্কে দেওয়া নেই। তাহলে প্রত্যেক কোনো অঙ্কে ডেপ্রিসিয়েশন দেওয়া থাকবে না। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করব। ডেপ্রিসিয়েশন বের করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তাহলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার জন্য আমাদের যে সূত্রটা রয়েছে, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড হচ্ছে এস্টিমেটেড লাইফ। এস্টিমেটেড লাইফ লিখলেই হবে, শুধু লাইফ লিখলেও হবে।
তাহলে আমরা কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড লাইফ। কস্ট হচ্ছে আমাদের এই প্রজেক্টের কস্ট কত টাকা ছিল, এখানে নিট ক্যাশ আউটলি আমরা বিনিয়োগ করছিলাম 50,000 টাকা। আমাদের এই অঙ্কে বলা ছিল দ্য প্রজেক্ট উইল হ্যাভ নো সেল বেস ভ্যালু, আমাদের কোনো ভগ্নাবশেষ মূল্য দেওয়া ছিল না। তাহলে আমরা এখানে কস্টটা বসিয়ে দিব, কস্টের মানটা বসাবো হচ্ছে 50,000। সবাই একটু ক্যালকুলেশন করবেন। কস্টের মান হচ্ছে 50,000। সেল বেস ভ্যালু, তাহলে সেল বেস ভ্যালু আমাদের দেওয়া ছিল না, সেল বেস ভ্যালুর মান হচ্ছে 0। আর আমাদের বলছে এস্টিমেটেড লাইফ, এস্টিমেটেড লাইফ হচ্ছে এই অঙ্কের আয়ুষ্কাল দেওয়া আছে হচ্ছে আমাদের 5 বছর। তাহলে আমরা নিচে এস্টিমেটেড লাইফ হিসাবে লিখতে পারি, এস্টিমেটেড লাইফ হচ্ছে 5 ইয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, এটা আমাদের আসবে 10,000। 5 ইয়ার দিয়ে ক্যালকুলেশন করলে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে কত, 10,000 টাকা। দশ তাহলে হাজার আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন আমরা বের করলাম। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করার জন্য আমাদের যে সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কস্ট মাইনাস সেল বেস ভ্যালু ডিভাইডেড লাইফ। তাহলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা কখন আমাদের বের করতে স্যার এটা হবে, কি আমাদের ক্লাস? ম্যাথটা সিএফবিটি থেকে শুরু হয়, এখান থেকে শুরু হলেও আমার ডেপ্রিসিয়েশন বের করতে হবে, ইবিটি থেকে শুরু হলেও ডেপ্রিসিয়েশন বের করতে হবে, ইএটি থেকে শুরু হলেও ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আজকের যে ম্যাথটা এটা সিএফবিটি থেকে শুরু হয়েছে, এর পরের ঘরই আমাদের ডেপ্রিসিয়েশন, এদের আমরা ডেপ্রিসিয়েশনটা সরাসরি নির্ণয় করে নিলাম। এখন আমরা কলাম নির্ধারণ করব। কলাম নির্ধারণ করার জন্য আমরা যে কথাটি বলছিলাম, সিএফবিটি থেকে সিএফএটি তে আসার জন্য হচ্ছে 7টি কলাম, এটা আমাদের ফিক্সড। সিএফবিটি থেকে সিএফএটি তে আসার জন্য 7টি, আরো কিছু কলাম আমাদের বাড়তে পারে। তাহলে আমাদের আরো কিছু কলাম, কি কি কলাম বাড়তে পারে, একটা কলাম হচ্ছে সি ডট সিএফএটি, সি ডট সিএফএটি, এই কলামটা আমাদের বৃদ্ধি হতে পারে। আর একটা কলাম হচ্ছে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর, এই কলামটা আমাদের বৃদ্ধি হতে পারে। আরেকটা হচ্ছে আমাদের পিবি, এই কলামটা বৃদ্ধি হতে পারে। আরেকটি হচ্ছে সি ডট পিবি, এই কলামটা বৃদ্ধি হতে পারে। এই যে এখানে যে 4টি কলাম রয়েছে, আগের 7টি কলাম তো আমরা সরাসরি দিব, এই যে আগের 7টি কলাম আমাদের ফিক্স। আর এইখানে যে আমাদের 4টি কলাম রয়েছে, এই 4টি কলামের মধ্যে সব সময় 4টি আসবে না, আমাদের কিছু কিছু শর্ত থাকতে হবে। যেমন 1 নাম্বার যে কলামটা সি ডট সিএফএটি, আপনারা এর আগে বি পার্টে ক্লাস করছিলেন, সি ডট সিএফএটি, এই কলামটা কখন হবে এখানে ক্লিয়ার ভাবে লেখা দেওয়া আছে। পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার সময় আয়গুলো অসমান হলে সি ডট সিএফএটি নামে একটি কলাম বৃদ্ধি করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার সময় আয়গুলো যদি অসমান থাকে, তাহলে আমাদের এই কলামটার সৃষ্টি হবে। আমরা যে ম্যাথটা করতেছি দেখেন, আমাদের আয়গুলো কি দেওয়া রয়েছে, আমাদের আয়গুলো কিন্তু এই ম্যাথে অসমান দেওয়া রয়েছে, এই যে আয়গুলো অসমান দেওয়া রয়েছে। আর রিকোয়ারমেন্টের মধ্যে আমাদের পে ব্যাক পিরিয়ড চাইছে। তাহলে এই দুইটা শর্ত থাকতে হবে। একটা শর্ত হচ্ছে আমাদের আয়গুলো অসমান থাকতে হবে, সেকেন্ড শর্ত হচ্ছে আমাদের পে ব্যাক পিরিয়ড থাকতে হবে। তাহলে দুইটা শর্তই ফিল আপ করছে, দুইটা শর্ত ফিল আপ করলে আমাদের এই অঙ্কে তাহলে সি ডট সিএফএটি নামে আমরা একটা কলাম বৃদ্ধি করে দিব, সি ডট সিএফএটি। তাহলে সি ডট সিএফএটি এই কলামটা কখন দিতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমাদের যে কলামগুলো আছে, এর পরেরটা আমরা একটু অ্যানালাইসিস করি, দেখেন। এরপরে আমাদের যেটা রয়েছে, একটা হচ্ছে আমাদের ডিএফ, টোটাল প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে আমাদের এই যে লাইনটা আমরা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করি, এখানে হচ্ছে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু, নিট প্রেজেন্ট ভ্যালু, পিআই, এনপিআই, এগুলোর যে কোনো একটি, তাহলে বলছে কি এগুলোর যে কোনো একটি অথবা সবগুলো, এগুলোর যে এই যে এখানে রয়েছে 4টি রিকোয়ারমেন্ট, এই 4টি রিকোয়ারমেন্টের মধ্যে যে কোনো একটা রিকোয়ারমেন্ট, অথবা যদি আমাদের 4টা রিকোয়ারমেন্টই বলে, তাহলে আমরা এই দুইটা গড় বৃদ্ধি করে দিব। তাহলে আমাদের যে কোশ্চেনটা, আমরা দেখি আমাদের এই 4টে রিকোয়ারমেন্টের মধ্যে কোনোটা আছে নাকি। তাহলে আমাদের দেখো 4টে রিকোয়ারমেন্টের মধ্যে আমাদের এনপিবি, এই যে একটা পেলাম আমরা এনপিবি, তারপর আরেকটা পেলাম হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, তারপর আরেকটা আমাদের আছে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে আমাদের এখানে 3টা রয়েছে। তাহলে আমরা কি বলছিলাম, যে কোনো একটা থাকলে, অথবা দুইটা থাকলে, 3টা থাকলে, 4টা থাকলে,
কয়টা গড় বৃদ্ধি পাবে? দুইটি গড় বৃদ্ধি পাবে। তাহলে গড় দুইটি হচ্ছে, একটি হচ্ছে আমাদের ডিসকাউন্ট ফ্যাক্টর, আরেকটা হচ্ছে পিভি। এই দুইটি গড় আমাদের বাড়বে। তাহলে আমরা তিনটা গড় বের করলাম। এখান থেকে আরো আমাদের পরে দেখতে হবে। তারপরে আমাদের যেটা রয়েছে, এরপরে আমাদের যে রিকোয়ারমেন্ট, এরপরের সিচুয়েশনটা আমরা পড়ি, দেখো। এরপরে হচ্ছে আমাদের আইআরআর, এরপরে আর একটা রিকোয়ারমেন্ট রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড। এইটা যদি আমাদের থাকে, প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড অথবা ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, এটা থাকলে আমাদের কয়টা গড় বৃদ্ধি করতে হবে? তিনটি গড় বৃদ্ধি করতে হবে। একটা হচ্ছে ডিএফ, একটা হলো পিবি, একটা হলো সি ডট পিবি। তাহলে আমরা প্রশ্নের মধ্যে দেখব যে আমাদের এই রিকোয়ারমেন্টটা আছে নাকি, ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড অথবা প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ড। আমাদের এই অঙ্কে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড নাই এবং প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ডও নাই। তাহলে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড নাই, প্রেজেন্ট ভ্যালু পেব্যাক পিরিয়ডও নাই, তার মানে কি সি ডট পিবি এই গড়টা আমাদের করতে হবে না। তারপরে আইআরআর, এই অঙ্কে আমাদের আইআরআর নাই, তাহলে আইআরআর এর জন্য ঘর করতে হবে না। তাহলে আমরা সিএফবিটি থেকে সিএফএটি তে যখন আসব, সিএফবিটি থেকে সিএফএটি তে যখন আসবো, এর জন্য আমাদের কলাম হবে হলো 7টি। সিএফবিটি থেকে সিএফএটি তে আসার জন্য 7টি কলাম হবে। এরপরে হচ্ছে আমাদের একটা কলাম হচ্ছে কি সি ডট সিএফএটি। তাহলে সি ডট সিএফএটি এটা দিলে পরে 8টি হলো। এরপর ডিএফপিবি, তাহলে ডিএফপিবি আরো 2টি। তাহলে এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদের 10টি কলাম দিতে হবে। আশা করি কলামগুলো বুঝতে পেরেছেন। যদি কারো সমস্যা হয় তাহলে বলেন, আবার রিপিট করব। বলেন, কলাম যে 10টা দিলাম, এই 10টা কলাম কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার, হ্যালো, বুঝতে পারছি। 10টা কলাম কারোর কি সমস্যা আছে বোঝার? নাহলে আবার রিপিট করব, দ্রুত বলেন। স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা 10টা কলাম দিয়ে ক্যালকুলেশন করব এখন। দেখেন, আমরা যে টেবিলটা সিলেকশন করলাম, টেবিলে 10টি কলাম হবে। এই 10টি কলাম আমরা সবাই আশা করি বুঝতে পেরেছি। এই 10টা কলাম হচ্ছে আমরা এভাবে দিব। 10টি কলামের জন্য আমরা আর রো টানাবো। আমাদের 5 বছর ছিল, 7টা রো টানাছি আমরা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টি রো টানাছি। উপরে একটা ঘরে হিঞ্জ দিয়েছি। এই হিঞ্জের ঘর আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নাই আমাদের। তাহলে ম্যাথটা শুরু হচ্ছিল সিএফবিটি থেকে। তাহলে এই সিএফবিটি প্রথমে ইয়ার লিখবেন, এরপর সিএফবিটি, তারপর ডেপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স, ইএটি, সিএফএটি, সি ডট সিএফএটি, ডিএফ, পিবি, এগুলো আমরা অ্যানালাইসিস করে নিয়েছিলাম। তাহলে আমাদের প্রথমে ইয়ারের ঘরে আমরা 1 থেকে 5 পর্যন্ত লিখে দিলাম সিএফবিটি। তাহলে সিএফবিটির মানগুলো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, কোশ্চেন থেকে জাস্ট কপি করবেন। এখানে 5টা সিএফবিটির মান দেওয়া রয়েছে, 10, 12,000, 14,000, 16,000, 18,000। তাহলে সিএফবিটির মানগুলো জাস্ট আমরা কোশ্চেন থেকে কপি টু পেস্ট করলাম। তারপরে আমাদের যেটা দরকার, ডেপ্রিসিয়েশন দরকার। আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের করেছিলাম, একটা হচ্ছে 10,000। তার মানে আমরা ডেপ্রিসিয়েশন প্রত্যেকটা ঘরেই লিখবো হচ্ছে 10,000। তাহলে ডেপ্রিসিয়েশন 10,000, 10,000, 10,000 সব ঘরে লিখে দিব। এরপরে আমাদের ইবিটি, ইবিটিটা বের করার নিয়ম হচ্ছে এই যে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ। তাহলে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ইবিটি বের হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে 12,000 থেকে 10,000 বাদ দিলে এই যে 2,000 হবে। এরপর 14,000 থেকে 10,000 বাদ 4,000, 16,000 থেকে 10,000 বাদ 6,000, 18,000 থেকে 10,000 বাদ 8,000, 20,000 থেকে 10,000 বাদ 10,000। তাহলে আমরা ইবিটির গড়টা কমপ্লিট করলাম। এরপর আমাদের কোশ্চেনে ছিল ট্যাক্স রেট। ট্যাক্স রেট আমাদের কোশ্চেনে যে দেওয়া ছিল, ট্যাক্স রেট আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 40%। এই 40%টা আমরা ইবিটির টাকার উপরে ধরবো। তাহলে ইবিটির যে টাকা রয়েছে তার উপরে 40% ধরবো। তাহলে এই 2,000 গুণন হচ্ছে 40%, 2,000-এর 40% ধরলে 800 হবে। 4,000 গুণন 40% আসবে 1,600, 6,000 গুণন 40% আসবে 2,400, 8,000 গুণন 40% আসবে হচ্ছে আমাদের 3,200, 10,000 গুণন 40% তাহলে আমাদের আসবে হচ্ছে 4,000। তাহলে এই 40% করে করে আমরা ই ট্যাক্সটা বের করব। ট্যাক্স এর পরের যে ঘরটা রয়েছে এটা হচ্ছে আমাদের ইএটি। তাহলে ইএটি এখানে লিখে দিছি, দেখেন। ইবিটি থেকে ট্যাক্সটা বিয়োগ করব। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বিয়োগ করলে ইএটি হবে। 2,000 থেকে 800 বাদ দিব, তাহলে আমাদের থাকবে 1,200। 4,000 থেকে 1,600 বাদ দিব, 2,400 থাকবে। 6,000 থেকে আমরা বাদ দিব হচ্ছে 2,400, 3,600 থাকবে। 8,000 থেকে 3,200 বাদ দিব, 4,800 থাকবে।
10,000 থেকে 6,000, 4,000 বাদ দিব, 6,000 থাকবে। এরপরে আমাদের সিএফএটি, তাহলে সিএফএটিটা আমাদের বের হয় কিভাবে? ইএটির সাথে ডেপ্রিসিয়েশনটা যোগ করলে সিএফএটি। তাহলে আমরা বলতে পারি যে সিএফএটি এর নিয়মে আগে আমরা দেখেছিলাম যে সিএফএটি সমান সমান হচ্ছে আমাদের এর ভিতরে দুইটা আইটেম থাকে। একটি হচ্ছে কি ইএটি, আর একটি হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন। তাহলে ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে আমাদের সিএফএটি হয়। তাহলে ইএটি হচ্ছে আমাদের 6 নাম্বার গড়ে। তাহলে এই 6 নাম্বার গড়ের সাথে ডেপ্রিসিয়েশন রয়েছে আমাদের 3 নাম্বার গড়ে। 6 নাম্বার গড়ের সাথে আমরা 3 নাম্বার গড় যোগ করব, তাহলে 3 নাম্বারে রয়েছে 10,000, 6 নাম্বারে রয়েছে 1,200। তাহলে এটা হবে আমাদের 11,200। এরপরে 10,000 বার হচ্ছে 2,400, তাহলে 12,400। তারপর 10,000 আর 3,600, 13,600। 10,000, 4,800, তাহলে আমাদের হবে হচ্ছে 14,800। 10,000, 6,000, 16,000। তারপরে আমাদের যেটা করব সি.সিএফএটি। সি.সিএফএটি করার জন্য আমাদের এই প্রথম যে মানটা রয়েছে, এই মানটা আমরা সরাসরি এখানে লিখবো 11,200। তাহলে এই 11,200 আমরা এখানে বসিয়ে দিব। এই 11,200-র সাথে আমরা 12,400 যোগ করব। 11,200 যোগ 12,400 যোগ করার পরে আমাদের আসবে 23,600। এই 23,600-র সাথে আমরা হচ্ছে 13,600 যোগ করব। 13,600 যোগ করলে আমাদের আসবে 37,200। 37,200-র সাথে আমরা আবার 14,800 যোগ করবো, তাহলে 52,000। 52,000-এর সাথে আমরা যোগ করবো হচ্ছে 16,000, 68,000 আসবে। এরপরে হচ্ছে আমাদের ডিএফ। তাহলে ডিএফ এর মানটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। এখানে কোশ্চেনে দেওয়া থাকতে পারে ডিএফ এর মান, অথবা আমাদের পার্সেন্টেজ দেওয়া থাকে। আমরা বি পার্টের ভিতরে পার্সেন্টেজ নির্ণয় করা শিখছিলাম, কিভাবে পার্সেন্টেজের সাহায্যে বের করতে হয়। এরপরের ম্যাথেও আমাদের রয়েছে, ওখানে আমরা আবার শিখবো। এখানে আমরা আপাতত দেওয়া রয়েছে, এই দেওয়া মানগুলো আমরা সরাসরি এখানে কপি করে বসিয়ে দিব। দেওয়ার পরে পিবি বের হবে। এই পিবিটা হবে আমাদের কিভাবে? এই সিএফএটির সাথে দেখেন এখানে গুণন করে দিছি আমি, 7 নাম্বার গুণন 9 নাম্বার। 7 নাম্বার ঘরে রয়েছে সিএফএটি, 9 নাম্বার ঘরে রয়েছে ডিএফ এর মান। তাহলে আমরা কি করব? 11,200-র সাথে এই মানটা গুণন করে আমরা এখানে বসাবো। এভাবে গুণন দিয়ে যে মানটা আসবো, আসার পরে আমরা এটা যোগ করে দিব। তাহলে যোগ করে দিলে আমাদের কাজ শেষ। আশা করি টেবিলটা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই বলবেন, বললে আমরা এখানে আবার সলভ করে দিব। তাহলে এখন হচ্ছে এই টেবিলটা হচ্ছে আমাদের একটা ওয়ার্কিং, জাস্ট একটা ওয়ার্কিং, তাছাড়া আর কিছুই না। এরপরে আমাদের রিকোয়ারমেন্ট গুলো নির্ণয় করতে হবে। প্রথম যে রিকোয়ারমেন্টটা আমাদের বলছে পে ব্যাক পিরিয়ড। তাহলে আমরা জানি পে ব্যাক পিরিয়ডের দুইটি সূত্র রয়েছে। একটি সূত্র হলো আই গুলো অসমান থাকলে একটা হবে, আই গুলো সমান থাকলে একটা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ম্যাথে আমাদের আই গুলো অসমান রয়েছে। আই গুলো অসমান থাকার কারণে আমরা পে ব্যাক পিরিয়ডের এই সূত্রটা ইউজ করব পে ব্যাক পিরিয়ডের। তাহলে পে ব্যাক পিরিয়ডের সূত্রটা হচ্ছে আমাদের এটা ইউজ করব আমরা, যেহেতু আই গুলো আমাদের অসমান, এজন্য আমরা এই সূত্রটা ইউজ করলাম পে ব্যাক পিরিয়ডে। এখন আমাদের এখানে প্রবলেম যেটা হয়েছে, প্রবলেম হচ্ছে এখানে আমাদের এনসিও মান। এনসিও হচ্ছে আমাদের বিনিয়োগটা। তাহলে এখানে এনসিওর মান কিন্তু আমাদের 50,000 দেওয়া রয়েছে। তাহলে আমরা সরাসরি এনসিওর মান এখানে 50,000 বসিয়ে দিব। এনসিও হচ্ছে 50,000। এখন আমার সির মানটা বের করতে হবে। এই সির মানটা বের করতে পারলে আমাদের এই তিনটা মানই অলরেডি হয়ে যাবে। তাহলে সির মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে? আপনারা বলেন তো, এই সির মানটা বের করার জন্য কি করতে হবে বলেন তো। সির মানটা কোন ঘর থেকে সির মানটা আমরা নিব? এই সির মানটা নিব এলপি অনুযায়ী কিউমুলেটিভ সিএপএটি থেকে দেব। ঘর থেকে। কিউমুলেটিভ সিএফএটিভ ঘর থেকে সি এর মান কোনটা নিব? নাই আমাদের এই 50,000-এ 50,000 থাকতে হবে। 50,000 থাকলে ওই ঘর সি হবে, না থাকলে আর কাছাকাছি মানটা সি হবে। তাহলে কাছাকাছি মান তো আমাদের এটাও রয়েছে, এটাও রয়েছে, এটাও রয়েছে। তাহলে আমরা এই যে এটা ধরতে পারবো না, একদম সবার শেষে যে কাছাকাছি রয়েছে ওইটা। তাহলে সির মান কোনটা ধরতে পারবো আমরা? বলেন। সির মান হচ্ছে আমরা ধরবো হচ্ছে তাহলে কত? 37,000, 37,200 নাকি বলেন? সির মান কি এটা ধরা যাবে? না, ধরা যাবে না? না কেন? স্যার, কোনটা ধরা যাবে না? 37,200। ও স্যার, 37,200 তো ধরতে হবে। তাহলে সি হলো 37,200। এই সই সই ইয়ার এর ঘরে এসে লিখবেন কি এ। তাহলে ইয়ার এর ঘরে এ লেখা দিবেন, এ হচ্ছে 3। আর আমরা বলছিলাম সির এক ঘর পূর্বে এসে নিচের ঘরটা হবে ডি। তাহলে ডি হবে হচ্ছে আমাদের এই যে এই ঘরটা হবে ডি। তাহলে এই ঘরে আমরা লিখে দিব হচ্ছে ডি। দেখেন সি
ডি এ ধরা বুঝতে পারছি না, কারো সমস্যা হইলো, তাহলে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। যেমন 37,200 বসাইলাম, তারপরে ডির মান হচ্ছে আমাদের 14,800, যদি কারো সমস্যা হয় বলতে পারেন। তারপরে হচ্ছে থ্রি। তাহলে এবার হচ্ছে আমরা এখানে নিয়ে এসে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। আপনারা একটু একজন ক্যালকুলেশন করেন, দেখেন মানগুলো আমি বসাই, আপনারা ক্যালকুলেশন করেন। প্রথমে আমরা এর মানটা বসাবো, এর মানটা আমরা পাইছি হচ্ছে থ্রি। তারপরে এনসিওর মানটা বসাবো, এনসিওর মানটা আমরা পাইছি হচ্ছে 50,000, এনসিও আমাদের দেওয়া ছিল। এরপরে আমাদের সির মান, সির মান আমাদের দেওয়া আছে 37,000, 37,200 আমরা সির মান ধরে নিছি। এরপরে হচ্ছে আমাদের ডির মান, তাহলে ডির মান হচ্ছে আমরা ধরে নিছি হচ্ছে 14,800। যদি কারো সমস্যা হয় এখনো বলেন ভাই, যদি কারো সমস্যা হয়। আমি কিন্তু বারবার বলতেছি, কিন্তু আপনারা কিন্তু কথা বলতেছেন না। সমস্যা না হলে বলতে হবে ভাই সমস্যা নাই গে যান। এগুলো যদি সমস্যা হয় আবার বুঝে দিয়ে যাবো, অতএব আমাদের অত। সমস্যা নাই। তাহলে আমাদের কি হবে, উপরে বিয়োগ করো, কত হয় উপরে বিয়োগ করলে আমাদের? 12,800। 12,000। 800। তাহলে উপরে আমরা বিয়োগ করলাম 12,800 বের হলো। এরপরে আমরা ভাগ করে দিই, ভাগ করলে আমাদের কত আসে, থ্রি প্লাস কত আসে ভাগ করো। 0.8649। 0.8 জিরো পয়েন্ট 6, দুই গড় না, 86, তাহলে আমরা দিতে কোনটা পারি কত, 3.86 ইয়ার, 3.86 ইয়ার্স। আশা করি পে ব্যাক পিরিয়ড বুঝতে পেরেছেন। তারপরেও যদি সমস্যা হয় বলেন। পে ব্যাক পিরিয়ড কার সমস্যা আছে? না স্যার। দ্রুত ভাই দ্রুত বলেন। না স্যার। পারমিতা বলছিলেন বি পার্টের ম্যাথটা, বি পার্টের ম্যাথটা এইভাবে করতে হবে, কোন পর্যন্ত করতে হবে, সিএফএটি পর্যন্ত বের করে, এই যে এইটুক বের করতে বলছে, ডেপ্রিসিয়েশনটা বের করে এইটুক বের করতে পারবেন এখন? দেখেন আমি দেখা দিচ্ছি। এই যে এখানে বলছে আমাদের এনসিবি, এনসিবি মানে সিএফএটি, ডেপ্রিসিয়েশন বের করে আমাদের সিএফএটি পর্যন্ত করা লাগবে। আমাদের বি পার্টের 7 নাম্বার ম্যাথটা এই যে এতটুক করতে হবে, জাস্ট এইটার এতটুক, এতটুক করে নেবেন। তাহলে আমাদের নেক্সট এর যে রিকোয়ারমেন্টটা বলছে জি স্যার, বুঝতে পারছি। অ্যাভারেজ রেট অফ রিটার্ন। তাহলে অ্যাভারেজ রেট অফ রিটার্নটা আমরা নির্ণয় করি। দেখ, তাহলে আমরা করলাম হচ্ছে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করলাম, এরপরে হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট টুটা, রিকোয়ারমেন্ট টুতে আমাদের বলছে হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, অর্থাৎ ARR। তাহলে আমরা প্রথমে অ্যাভারেজ রেট অফ রিটার্নের সূত্রটা মুখস্থ করব। অ্যাভারেজ রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে আমাদের অ্যাভারেজ এটি ডিভাইডেড অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গুণন 100। এই লাইনটা লিখে আমরা এই দুই লাইন ফাঁকা রাখবো। ফাঁকা রাখার পরে আমরা প্রথমে হেয়ারটা নির্ণয় করব। তাহলে হেয়ারটা নির্ণয় করব প্রথমে এই যেভাবে হেয়ার, অ্যাভারেজ ইএটি। তাহলে অ্যাভারেজ ইএটি সমান সমান হচ্ছে টোটাল ইএটি ডিভাইডেড নাম্বার অফ ইয়ার। তাহলে টোটাল ইএটি, টোটাল ইএটি হচ্ছে আমাদের উপরে দেওয়া ছিল, টোটাল ইএটি আমরা শক থেকে যোগ করে নিব। শকের ইএটিটা যোগ করলে 18,000, আমাদের নাম্বার অফ ইয়ার দেওয়া রয়েছে 5, তাহলে 5 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ ইএটি বের হবে। এরপরে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করার এটা হচ্ছে আমাদের সূত্র, কস্ট প্লাস সেল বেস ভ্যালু ডিভাইডেড টু প্লাস দা ওয়ার্কিং ক্যাপিটাল। কস্ট হচ্ছে আমাদের 50,000, সেল বেস ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0, আর ওয়ার্কিং ক্যাপিটালও 0 ডিভাইডেড টু। তাহলে আমাদের অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের হলো। তাহলে আমাদের অ্যাভারেজ ইএটি পেলাম 3600, এটা এখানে বসাবো। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট পেলাম আমরা 25,000, এটাও এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করব, করলে আমাদের এই মানটা চলে আসবে। তাহলে এটা আমরা করলাম। এরপরে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা চাইছে, 3 নম্বরে হচ্ছে আমাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্রটা আগে মুখস্থ রাখতে হবে। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI। ROI সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি ভাগ এনসিও গুণন 100। তাহলে অ্যাভারেজ ইএটি আমাদের উপরে বের করা ছিল 3600, বসাইলাম। এনসিও আমাদের কোশ্চেনে দেওয়া আছে 50,000, বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করে গুণন দিলে বের হয়ে গেল আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট। এরপর আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্ট, 4 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের বলছে নেট প্রেজেন্ট ভ্যালু মানে এনপিভি। তাহলে এনপিভি সূত্রটাও আমাদের সহজ, অর্থাৎ এই ম্যাথটার ভিতরে প্রায় সব সূত্রই আছে। আপনারা এই ম্যাথটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, এই চ্যাপ্টারের সূত্রগুলো এমনি মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা 4 নাম্বার যে রিকোয়ারমেন্ট আমাদের বলছে, 4 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা করি। 4 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের বলছে হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে ডিটারমিনেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু এভাবে লিখবো এখানে।
ডিটারমিনেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, তারপরে লিখবো উই নো এনপিভি। তাহলে এনপিভি সমান সমান সূত্র হচ্ছে আমাদের, এনপিভির যে সূত্রটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও, টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও, এটা হচ্ছে আমাদের এনপিভির সূত্র। টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও, এটা হচ্ছে আমাদের এনপিভি সূত্র। তাহলে এখানে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু 50,689, এটা বসাবো 50,689। তাহলে এখানে 50,689 বসাবো মাইনাস এনসিও, এনসিওটা আমাদের দেওয়া আছে হচ্ছে 50,000। তাহলে এই 50,000 বসাবো, বিয়োগ করলে আমাদের হবে 6, বিয়োগ করে যেটা হবে এখানে টাকা লিখবো, টাকা 689 টাকা। তাহলে আমাদের এটা হলো। এরপরে আমরা পরের রিকোয়ারমেন্টটা যাব। 4 নাম্বার রিকোয়ারমেন্ট একদমই সহজ ছিল, এটা আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা 5 নাম্বার রিকোয়ারমেন্টে যাব। 5 নাম্বার রিকোয়ারমেন্ট দেখেন কি বলা আছে আমাদের। 5 নাম্বার রিকোয়ারমেন্ট এখানে বলছে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্সে আমরা বসাবো হচ্ছে এটা ডিটারমিনেশন অফ নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে এটা হচ্ছে আমাদের এনপিআই। তাহলে এনপিআই এর হচ্ছে আমাদের এটাই, শুধু আমরা যেটা আগে করছিলাম, দেখো এই যে এটা এনপিবি যেটা করছিলাম, এই সূত্রটাই খালি ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে ভাগ করব হচ্ছে, দেখেন উপরে লিখবো হচ্ছে আমরা কি, টোটাল প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ টিপিবি ডিভাইডেড এনসিও গুণন 100, টিপিবি ভাগ এনসিও গুণন 100। ক্যালকুলেশন করলে কত আসে দেখেন তো, ক্যালকুলেশন করে কত আসে। টিপিবির মান বসান, এনসিওর মান বসান, গুণন 100 দেন। তাহলে টিপিবির মান আমাদের কত আসে, একজন ক্যালকুলেশন করেন। টিপিবি হচ্ছে আমরা বসাবো টোটাল প্রেজেন্ট ভ্যালু কত আমাদের 50,689, 50,689, এনসি হচ্ছে 50,000। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কত পার্সেন্ট আসে, 101। পার্সেন্ট। 101%। তাহলে আমাদের 5 নাম্বার রিকোয়ারমেন্টটা হলো। এরপর আমাদের 6 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা বলছে, সরি 5 নাম্বারে আমাদের এই যে এটা প্রফিটেবিলিটি ইন্ডেক্স, পিআই, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। 5 নাম্বারে হবে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মানে এটা হচ্ছে আমরা পিআই এর সূত্র লিখছি। এরপরে হচ্ছে আমাদের 6 নাম্বারে হচ্ছে এনপিআই, সূত্রটা ঠিক আছে, সমস্যা নাই। মানে 6 নাম্বারে আমরা লিখবো হলো, 6 নাম্বার যে রিকোয়ারমেন্টটা, 6 নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা লিখবো হচ্ছে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আচ্ছা এখানে একটা নিট লিখে দিব, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এনপিআই। তাহলে এনপিআই সূত্র হচ্ছে আমাদের, এনপিআই হচ্ছে আমাদের পিআই মাইনাস 100%। তাহলে এটা হচ্ছে পিআই মাইনাস 100%। তাহলে পিআই এর মান, আমরা পিআই এর মান কিন্তু উপরে বের করছি 101%, এখান থেকে আমরা কি করব মাইনাস 100%, সূত্রের হচ্ছে 100%। তাহলে এপিআই সূত্র আমাদের কি, এনপিআই। তাহলে এনপিআই সূত্র হচ্ছে আমাদের পিআই মাইনাস 100%, পিআই এর ভ্যালু করে বের করা আছে 101%, মাইনাস 100%, এটা বাদ দিলে আমাদের বের হবে কত, 1%। এরপরে আমাদের তাহলে এটা 6 নাম্বার রিকোয়ারমেন্ট হলো। এরপরে 7 নাম্বার রিকোয়ারমেন্টটা চাইছে যেটা, এটা আমরা এখানে করব। দেখেন 7 নাম্বার রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট 7। তাহলে রিকোয়ারমেন্ট 7-এ আমাদের কি বলছে, রিকোয়ারমেন্ট 7-এ দেখেন, আপনারা কি এগুলা বুঝতে পারতেছেন বলেন। জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। এগুলো কিন্তু সিম্পল ছিল, এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। তাহলে এগুলা যদি সমস্যা হয় তাহলে বলেন, আরো চলে যাবো। পে ব্যাক রিসিপ্রোকাল, পিবিআর। তাহলে বি পিবিআর কারো সমস্যা হলে বলতে পারেন। পিবিআর সমান সমান হচ্ছে আমাদের সূত্রগুলা টানা মুখস্থ রাখতে হবে। পিবিআর 1 ভাগ পিবিপি, 1 ভাগ পিবিপি গুণন হচ্ছে 100, এটা হচ্ছে আমাদের সূত্র। উপরে 1 বসাও, নিচে হচ্ছে পিবিপির মান কত বের করছিলাম বলো। স্যার পিবিপির মান আমরা কত 3.86। করছিলাম, 3 পয়েন্ট কত, 86 না। জি স্যার। দিয়ে ক্যালকুলেশন করো কত আসে, পিবিআরটা আমাদের হয়ে যাবে 25.91। কত, 25.91, 25, 25। 25.91%। আচ্ছা এইটুকু আমাদের হয়ে গেল। তাহলে এইটুকু কি আমরা বুঝতে পারলাম বলেন। বুঝতে জি পারছি। স্যার।
25.91% পর্যন্ত আমাদের ক্লিয়ার। এ পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে নাকি? অন্যরা একটু বলেন আপনাদের কোনো সমস্যা থাকলে। এই অন্য কারোর কোনো সমস্যা আছে এইটুকের মধ্যে? অন্যরা কথা বলে না কেন রে ভাই? না স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের, তাহলে এটা গেল। এরপরে আমাদের কি চাইছে, পরে রিকোয়ারমেন্টটা আমরা যাই 8 নাম্বার। 8 নাম্বারে চাইছে হলো আমাদের কি সারপ্লাস লাইফ। সারপ্লাস লাইফটা আমরা করব। সারপ্লাস লাইফটাও সহজ, তাহলে আমরা খুব সহজেই সারপ্লাস লাইফটা করতে পারবো। তাহলে লিখবা হচ্ছে রিকোয়ারমেন্ট কত, 8। তাহলে রিকোয়ারমেন্ট 8 এ লিখবা ডিটারমিনেশন অফ সারপ্লাস লাইফ। ডিটারমিনেশন অফ সার সারপ্লাস লাইফ। সারপ্লাস লাইফের সূত্র কি কারোর মুখস্থ আছে? বলো। টোটাল ইয়ার মাইনাস পিভিটি ইয়ার। সারপ্লাস লাইফ, সারপ্লাস লাইফ সমান সমান কি হবে? টোটাল লাইফ মাইনাস ইয়ার্স পিভিটি লাইফ। মাইনাস পিবিপি, পিবিপি ইয়ার্স। ইয়ার। টোটাল ইয়ার মাইনাস পিবিপি ইয়ার। টোটাল ইয়ার হচ্ছে এই অঙ্কের ম্যাথ হচ্ছে আমাদের 5 বছর। আর পিবিপি আমরা বের করছি 3 পয়েন্ট কত, 86। 86। 3.86। তাহলে আমাদের বাদ দিলে থাকে 1.14, 1.14 ইয়ার্স। তাহলে স্যার আমাদের ওয়ান। 1.14 না? স্যার তাহলে আমাদের 8 নাম্বার রিকোয়ারমেন্ট হলো। এরপরে হচ্ছে আমাদের 9 নাম্বার যে রিকোয়ারমেন্টটা, সারপ্লাস ক্যাশ। নয় সারপ্লাস ক্যাশ ফ্লো। সারপ্লাস ক্যাশ ফ্লো, সারপ্লাস ক্যাশ ফ্লো আমাদের যে সূত্রটি রয়েছে, সারপ্লাস ক্যাশ ফ্লো আমরা এভাবে লিখবো ডিটারমিনেশন অফ সারপ্লাস ক্যাশ ফ্লো। সারপ্লাস ক্যাশ ফ্লো, উই নো দ্যাট সারপ্লাস ক্যাশ ফ্লো ইকুয়াল টু টোটাল সিএফএটি মাইনাস এনসিও প্লাস এসবি। টোটাল সিএফএটি আমাদের স্টকে রয়েছে, টোটাল সিএফএটি আমরা স্টক থেকে যোগ করে নিব। আর যদি আমাদের কিউমুলেটিভ করা থাকে তাহলে আর যোগ করতে হবে না। এই কিউমুলেটিভের শেষের যে মানটা আসবে এটাই হচ্ছে আমাদের টোটাল সিএফএটি, যোগ করলে আমাদের এই মানটা আসবে। তাহলে টোটাল সিএফএটি আমরা বসাবো হচ্ছে 68,000। আমাদের টোটাল সিএফএটি দেওয়া রয়েছে 68,000। তাহলে টোটাল সিএফএটি 68,000 লিখবো। এনসিও আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছিল 50,000। আর সেলভেজ ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 0। তাহলে 68,000 টোটাল সিএফিটি থেকে 50,000 বাদ দিব। বাদ দিলে যে টাকাটা বের হবে এটাই হচ্ছে আমাদের সারপ্লাস ক্যাশ ফ্লো, 18,000 টাকা। রিকোয়ারমেন্ট 10, রিকোয়ারমেন্ট 10 আমাদের বলছে ইন্ডেক্স অফ সারপ্লাস ক্যাশ ফ্লো। তাহলে রিকোয়ারমেন্ট 10 আমরা করবো ইন্ডেক্স অফ সারপ্লাস ক্যাশ ফ্লো। ইন্ডেক্স অফ সারপ্লাস ক্যাশ ফ্লো সূত্রটা পড়লে আমাদের হয়ে যাবে সারপ্লাস ক্যাশ ফ্লো, অর্থাৎ উপরে যেটা বের হবে সারপ্লাস ক্যাশ ফ্লো ডিভাইডেড এনসিও গুণন হচ্ছে 100। সারপ্লাস ক্যাশ ফ্লোর যে মানটা, সারপ্লাস ক্যাশ ফ্লো হচ্ছে আমাদের বের হয়েছে 18,000। এর আমরা 18,000 বসাবো। এনসিওর মান আমাদের আগে কোশ্চেনে দেওয়া ছিল 50,000। 18,000-কে 50,000 দিয়ে ভাগ করব। ভাগ দেওয়ার পরে গুণন 100, গুণন 100 দিয়ে যেটা বের হবে এটাই হচ্ছে আমাদের ইন্ডেক্স অফ সারপ্লাস ক্যাশ ফ্লো। আশা করি এই ম্যাথটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যে কোনো সমস্যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে এখানে সব সমস্যার সমাধান করে নিতে পারেন। এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে তাহলে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।